আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলকিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার হজে যেতে খরচ বাড়বে 20,000 টাকা, যেতে পারবেন 1,27,000 জন। মন্ত্রিসভায় জাতীয় হজ ও ওমরা নীতির খসড়া অনুমোদন। ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা, 11 মার্চ ভোট গ্রহণ। ছাত্রলীগ স্বাগত জানালেও শঙ্কায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। সংসদ নির্বাচনের চেয়েও বেশি ভরাডুবি হবে বুঝতে পেরেই উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় না বিএনপি, বলেন ওবায়দুল কাদের। বিনা অপরাধে যে কারো কারাভোগ, কালিমা লেপে দেয় রাষ্ট্রের গায়ে, প্রশ্নবিদ্ধ করে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে, অভিমত মানবাধিকার কর্মীদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগের চেয়ে 20,000 টাকা বাড়িয়ে ঘোষণা করা হয়েছে এবারের হজ প্যাকেজ। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার খরচ হবে 3,44,000 থেকে 4,18,500 টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি বেসরকারি মিলে এবার হজে যেতে পারবেন 1,27,198 জন। শারীরিক মানসিক সক্ষমতা সনদ ছাড়া কেউ হজে যেতে পারবে না, এ বিধান রেখে জাতীয় হজ ও ওমরা নীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পবিত্র হজ পালনে এবার সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন 1,27,198 জন। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রার খরচ গত বছর 4 লাখের মধ্যে থাকলেও এবার প্যাকেজ 1-এ খরচ বাড়ানো হয়েছে 20,571 টাকা। প্যাকেজ 2-এ খরচ পড়বে 3,44,000 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় গুনতে হবে কমপক্ষে 3.5 লাখ টাকা। বিমান ভাড়া 10,000 টাকা কমলেও বাসা ভাড়া, যাতায়াত ও কোরবানির খরচ বাড়ায় এবার হজের ব্যয় বাড়ছে কমপক্ষে 12,500 থেকে 20,000 টাকা। প্রথম প্যাকেজে 2018-তে ছিল 3,97,929 টাকা, আর সেটা বেড়ে এবছরে হলো 4,18,500 টাকা। দুইয়ে গত বছর ছিল 3,31,359 টাকা ছিল, সেটা এবারে হলো 3,44,000, বেড়েছে 12,641 টাকা। বেসরকারি এজেন্সি সমূহ সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ 2 যেটা আছে সেটা হলো 3,44,000 টাকা। এর নিম্নে তারা প্যাকেজ করতে পারে। মন্ত্রিসভায় অনুমোদিত হজ ও ওমরা নীতির খসড়ায় হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 1 বছর থাকা বাধ্যতামূলক করা হয়। নতুন নীতিতে হজ গাইড নিয়োগ এবং কারা হজে যেতে পারবেন সে বিষয়েও যুক্ত করা হয় নতুন কিছু শর্ত। নতুন প্রস্তাবনা কিছু আছে, যেমন পর্যায়ক্রমে হজযাত্রীর ন্যায় উমরা যাত্রীদেরও প্রাক নিবন্ধন ও নিবন্ধনের আওতায় আনা হবে। মেডিকেল বোর্ডের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নির্বাচিত মনোনীত ব্যক্তি হজে যাওয়ার যোগ্য হবে। কাজে মেডিকেল বোর্ড সার্টিফিকেট। হজ যাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ এবং ক্যাটারিং প্রযোজ্য ক্ষেত্রে বাবদ অর্থ আইবেন, অর্থাৎ এটা অনলাইনে পেমেন্ট করতে হবে। মৃত্যু কিংবা অসুস্থতার কারণে কেউ হজে যেতে না পারলে লিখিত অনুমতিতে প্রতিস্থাপন করা যাবে হজযাত্রী। 2 বারের বেশি হজে যেতে চাইলে গুনতে হবে অতিরিক্ত 2,100 রিয়াল। অন্যদিকে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ বা বিষ প্রয়োগে হত্যার অপরাধে 6 মাসের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার বিধান রেখে প্রাণী কল্যাণ আইনের অনুমোদনও দেয় মন্ত্রিসভা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 11 মার্চ ভোটের তারিখ ঠিক রেখে তফসিল ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। ছাত্রলীগ ডাকসু নির্বাচনকে স্বাগত জানালেও ছাত্রদল বলছে তাদের দাবি উপেক্ষা করে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তারিখ। অন্যদিকে নির্বাচনকে স্বাগত জানালেও তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন। আমাদের সিনেটে কথা বলার মতো এখন আমাদের ছাত্রদের কেউই নেই। বেশ কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আড্ডার মূল বিষয় ছিল ডাকসু নির্বাচন। সোমবার সে আড্ডা আরো জমে ওঠে। তফসিল ঘোষণা করে ডাকসু নির্বাচন পরিচালনা কমিটি। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. মাহফুজুর রহমান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে 19 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই হবে 26 ফেব্রুয়ারি। পরের দিন প্রকাশিত হবে প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ। অন্যদিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 3 মার্চ। 5 মার্চ সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। 11 মার্চ 2019 সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার এবং যারা এই হলে আবাসিক বা অনাবাসিক সকলেই নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। এইদিকে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে ছাত্র সংগঠনগুলোর নেতারা।
তফসিল ঘোষণা করার পরেও ডাকসু নির্বাচন না হওয়ার ইতিহাস রয়েছে। সেজন্য আমরা মনে করি যে আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি। আমরা যেদিন নির্বাচিত নেতৃত্বের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলে দিতে পারবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারবো, সেদিনই আমাদের মনে করা হবে যে আমরা সফল হয়েছি। আজকে তফসিলের ব্যাপারটা এটা ছিল, দাবির মধ্যে ছিল যে তফসিলটা পিছিয়ে দিবে, কিন্তু এই আমাদের যে 7টা দাবি ছিল একটা দাবিও মান্য করা হয়নি। যে পরিবেশের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করলো, বিষয়টা শুনতে খুব আনন্দের, কিন্তু একই সঙ্গে আশঙ্কারও বটে। এই কারণে আশঙ্কার যে বিশ্ববিদ্যালয়ে আমাদের অধিকাংশ সংগঠনের দাবিকে অগ্রাহ্য করার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করলো। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, এমনটা ভেবে খুশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠুভাবেই হোক, কোনো রকম কারচুপির সুযোগ না থাকুক, সবাই যেন ঠিকঠাক মতো ভোট দিতে পারে, দ্যাটস ইট। নির্বাচন করার মতো একটা সুষ্ঠু পরিবেশ রয়েছে ক্যাম্পাসে, সেখানে আমি মনে করি না যে আর নির্বাচন পেছানোর কোনো রকম প্রয়োজন রয়েছে। ন্যূনতম হলেও ডাকসু ইলেকশনটা যাতে আটকে না থাকে, হয়ে যায়। আমরা কারো কাছে যে কিছু বলবো এমনও কাউকে পাই না, তো যেহেতু পাওয়া দরকার তাই আগে নির্বাচনটা হওয়া দরকার। এর আগে 3বার তফসিল ঘোষণার পরও অনুষ্ঠিত হয়নি ডাকসু নির্বাচন। তবে এবার ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো যেন ডাকসু নির্বাচন না হয়, সেটি এখন সরকারের চ্যালেঞ্জ। ক্যাম্পাসে সহ অবস্থান নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমরা বলেছি যে ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও এই সরকারি ক্ষমতায় আসেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত। ভবিষ্যতে সংসদ সংরক্ষিত নারী আসন বাড়বে না, বরং কমানো হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনের সংরক্ষিত আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এ তথ্য জানান। সংসদ নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ জনগণের কাছে হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদের সংরক্ষিত 50 নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন দুপুরে কমিশনে যান আওয়ামী লীগের মনোনীত 43 প্রার্থী। পরে তাদের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মনোনয়ন দেয়া হয়েছে দলের প্রতি দায়বদ্ধ, ত্যাগী ও মুক্তিযুদ্ধের চেতনায় পরীক্ষিতদের। অনেক যাচাই বাছাই করা হয়েছে। আমি বলবো দে আর অল ব্রিলিয়েন্ট অ্যান্ড ব্রাইট, কমিটেড অ্যান্ড ডেডিকেটেড। ভবিষ্যতে আমরা বিষয়টিকে বাড়ানো না, এটা কমানোর বিষয়ে ভাব। বিএনপির উপজেলা নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সংসদ নির্বাচনের চেয়েও ভরাডুবি হবে বুঝতে পেরেই সরে গেছে তারা। তাদের এসব নালিশের ব্যাপারে এখন জনগণ হাসে। তারা জানে যে জাতীয় নির্বাচনে যে ভরাডুবি ঘটেছে, উপজেলা নির্বাচনে তাদের রেজাল্ট আরও খারাপ হবে, আরও শোচনীয় হবে, এবং হেরে যাওয়ার ভয়ে তারা ইলেকশনে অংশ নিচ্ছে না। এটা হচ্ছে মোদ্দা কথা। আওয়ামী লীগের 43 জন ছাড়াও জাতীয় পার্টির 4 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন ও স্বতন্ত্র 1 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দায়িত্ব নেয়ার পর দেশের জন্য কাজ করার প্রত্যয় জানান তারা। এমন কথা অবশ্যই বলবো না যে আমি গিয়ে যুগান্তর সৃষ্টি করে দেব। প্রথমে ব্যাপারটা বুঝতে হবে। আমি জানি যে প্রত্যেক সাংসদের নির্দিষ্ট কিছু কাজ থাকে। এই মুহূর্তে এটুকুই বলতে পারবো যে আমাকে যে কাজটি দেওয়া হবে বা একটু সাংসদের যা যা দায়িত্ব থাকে সেগুলো আমি সৎভাবে এবং আমার যতটুকু ক্ষমতা সেখানের থেকে শতভাগ দিয়ে করার চেষ্টা করব। আমার বাবা ছিলেন মুজিবনগর সরকারের অর্থ সচিব। উনি 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে প্রথম সিএসপি অফিসার, যিনি পাকিস্তান সরকার ত্যাগ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যোগদান করে এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে যোগদান করে। আমার রক্তে মিশে আছে মুক্তিযুদ্ধ চেতনা। আমাদের বিরাট একটা ভূমিকা আছে নারীদের উন্নয়নের ক্ষেত্রে, কারণ এই বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সাধারণ জনগণের জন্য, যাদেরকে দেখার কেউ নাই, অবহেলিত জনগণ, আমি শুধু তাদের জন্য কাজ করতে চাই। মঙ্গলবার বাছাইয়ের পর 16 ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় সেদিনই সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নামের চূড়ান্ত ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন। শারমিন ইব্রাহিম,
বাংলাভিশন, ঢাকা। জাহালম বা যে কারো বিনা অপরাধে কারাভোগ কালিমা লেপে দেয় রাষ্ট্রের গায়ে, প্রশ্নবিদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে। এমনই অভিমত আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। এসব ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণের তাগিদ দিয়েছেন তারা। বিনা দোষে 3 বছর জেল খেটেছেন একজন জাহালম। দেশের মানুষ আঙুল তুলল দুদক ও আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। জাহালমের মতো অনেকেই এদেশে বিনা অপরাধে কারান্তরীণ। গণমাধ্যমে খবর প্রচার হওয়ায় মুক্তি মিলেছে কারো কারো, কিন্তু বিনা অপরাধে জেলের ঘানি টানা অন্য যাদের ব্যাপারে কোনো খবর হয়নি, কেউ জানে না তাদের খবর। কারাবাসী যেন তাদের নিয়তি। আবার নির্দোষ বাদল ফরাইজিকে দেশে আনা হলেও আইনি জটিলতায় কারাভোগ করতে হয় মাসের পর মাস। যাদের গাফলতিতে নিরপরাধ মানুষের এমন কারাভোগ, তারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ডিউ লিগ্যাল প্রসেস ছাড়া একটা ব্যক্তিকে আপনি একটা দিনের জন্য কারাগারে যদি আটক রাখেন, সেটা হচ্ছে সংবিধানে তার মৌলিক অধিকারের লঙ্ঘন হচ্ছে। শুধু ব্যাংক বা দুদকের কর্মকর্তারা ভুল করছেন তদন্তে তা নয়, আদালতেরও ভুল আছে, আদালতেরও গাফিলতি আছে। আমি বলবো ভুল তো না, কারণ তারা চাইলে আইডেন্টিফাই করতে পারতেন। তিনি দেখছেন আদালতের মধ্যে সে লোকটি দাবি করছে যে আমি যাহা আলম, আমি সেই ব্যক্তি না। তো কোনো সেটা এই ইনফরমেশনটা পাওয়ার পরে সেটা নিয়ে তো বসে থাকার মতো বিষয় না। ডিএনএ টেস্টের জন্য অর্ডার করার সুযোগ নাই, আইনে পারবে না, এরকম কোনো বাধা নিষেধ তো নাই। স্টেট মেশিনারিজগুলো যখন এরকম ইনজাস্টিসগুলো করছে, সেখানে মানুষের প্রোটেকশনের জায়গাটা নতুন করে ভাবার ব্যাপার আছে। আমি তো কিছু জানি না, আমি তো কোনো ব্যাংকে যাই নাই, আমি জজ ছাড়াও বলছি, কিন্তু জজও আমার কথা শুনে নাই। এসব নির্দোষ মানুষকে কারাগারে শাস্তির সঙ্গে অনেক দুর্ভোগ সইতে হয়। তার পরিবারটির ওপর নেমে আসে দুর্দশা। জেল থেকে বেরিয়ে আসার পর দুধ দিয়ে গোসল করিয়ে জাহালমদের শনিমুক্ত ভাবা হলেও এই সমাজ তাদের দুধে ধোয়া মনে করে না। দুদকের আজকে যে ঘটনাটা ঘটেছে জাহালামের, সেখানে কিন্তু অলরেডি আমরা আয়োকে দোষী করব। এটা চোখের সামনে আছে, এটা কোনো রকম ইয়ে না যে পেছনে কি আছে, কি ঘটলো, এটা ভুল শব্দ বলে কোনো শব্দ আমরা এখানে জানতে চাই না। কারণ কতগুলো জায়গা আছে যে ভুল শব্দ হতে পারে না, সেটা হচ্ছে নির্দোষ ব্যক্তির ক্ষেত্রে। সুতরাং এখানে আয়ও জড়িত আছে, প্রসিকিউশন জড়িত আছে, এবং আমরা জানি যে ব্যাংক জড়িত আছে। এই 3 জনকে অন্তত নিয়ে আসতে পারি, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে একটা সমাধান পাই, এর জন্য ক্ষতিপূরণও পাই, এখান থেকে শাস্তিরও বিধান আমরা করতে পারি। সুতরাং এটা বড় কোনো সমস্যা না যে সমস্যার সমাধান করা যাবে না। এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে আরো মানবিক ও সচেতনভাবে কাজ করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। 7 বছরেও উদ্ঘাটন হয়নি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য। তদন্তে গতি বাড়াতে পুলিশের পর র্যাবের কাছে মামলা হস্তান্তর হলেও বিচারে মুখোমুখি করা যায়নি খুনিদের। তদন্ত প্রতিবেদন দাখিলে এ পর্যন্ত 63 দফা সময় বাড়ানো হয়েছে। এদিকে দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। 2012 সাল থেকে 2019 দীর্ঘ প্রায় 7 বছর রাজধানীর রাজাবাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন করা হয় সাংবাদিক দম্পতি সাগর ও রনিকে। হত্যার পরপরই 48 ঘন্টার মধ্যে খুনিদের ধরার আশ্বাস দেওয়া হলেও 7 বছরেও ধরা পড়েনি খুনিরা। আর সাগর রনির পরিবার শুধু পেয়েছে আশ্বাসের বাণী। 48 ঘন্টার মধ্যে মা বাবা হারা মেঘের মনের খবর কে রাখে? সাগর রনি হত্যার রহস্য উন্মোচন কবে হবে? এমন প্রশ্নের কোনো উত্তর মেলে না। আগামী 17 ফেব্রুয়ারি ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের জন্য দিন ধার্য আছে। বিচার পাওয়ার যে আশা, আমরা বিচার পেতে পারি কখনো, সেই আশাটা আমাদের মধ্যে আসলে নেই। আমার তো এখন মনে হয় যে সাগর রনি রাষ্ট্রের কেউ না। গণতন্ত্র দেশে এত বড় একটা লোমহর্ষ, কি বলবো, লোমহর্ষকের চেয়ে তো বেশি আর কি। যেহেতু এটা চাঞ্চল্যকর মামলা, তো এটা আমি যেটা মনে করি, যেটা যেনতেনভাবে আবার মামলা তদন্ত করে একটা প্রতিবেদন দাখিল করলো, এটাও কাম্য না। প্রতি বছর 11 ফেব্রুয়ারি এলেই সাংবাদিক সংগঠনগুলো জোরে সোরে বিচারের দাবিতে বিক্ষোভ করে। সরকার পারে না এমন কোনো কাজ নেই। সাগর রনি, তনু আরও এমন কয়েকটি হত্যাকাণ্ড আছে যেগুলো সরকার, আমাদের রাষ্ট্র দারুণভাবে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একবার বুঝতে পারেন যে তাকে ভুল বোঝানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিচার না হলে তার যে ভাবমূর্তি তৈরি হয়েছে এখন বিশ্ব নেতা হিসাবে, সেটি যথেষ্ট প্রশ্নবিদ্ধ হবে। সব নির্মমতাকে
পেছনে ফেলে শিশু সন্তানের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয় সাগর আর রনিকে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা অবসরপ্রাপ্ত স্টেনোটাইপিস্ট আলাউদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসা সরকারি পরিবহন পুলের বাজেরো গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2009 সাল থেকে এ পর্যন্ত এই গাড়ি জ্বালানি ও চালকের বেতন বাবদ আলাউদ্দিন মিয়া রাষ্ট্রের 1 কোটি টাকার ক্ষতি করেছেন বলে জানিয়েছে দুদক। আলাউদ্দিন মিয়া ও তাকে এ গাড়ি ব্যবহারের সুযোগ করে দেয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের মহাপরিচালক মনিরুজ্জামান চৌধুরী। বিলাসবহুল এই পাজেরো জিপ, সরকারি পরিবহন পুলের এই গাড়িটি ব্যবহার করার কথা প্রথম শ্রেণীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার, কিন্তু গাড়িটি ব্যবহার করতেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্টেনোটাইপিস্ট পদে চাকরি করা আলাউদ্দিন মিয়া। স্টেনোটাইপিস্ট পদটি তৃতীয় শ্রেণীর হওয়ায় সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত গাড়ি পাবেন না তিনি, কিন্তু সিবিআই নেতা হওয়ায় আলাউদ্দিন মিয়া ক্ষমতার অপব্যবহার করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য বরাদ্দ দেয়া সরকারি এই পাজেরো জিপটি 2009 সাল থেকে ব্যবহার করে আসছেন। এমনকি 2017 সালে টাইপিস্টের পদ থেকে অবসর নিলেও সিবিআই সাধারণ সম্পাদক পদের জোরে নিজের দখলে রেখেছিলেন গাড়িটি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুদকের কর্মকর্তারা চালকসহ গাড়িটি জব্দ করেন, তবে ধরতে পারেননি অভিযুক্ত আলাউদ্দিন মিয়াকে। পরে চালক জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তাদের নির্দেশেই তিনি আলাউদ্দিন মিয়ার গাড়ি চালাতেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএর সেক্রেটারি আলাউদ্দিন মিয়া ডিউটিতে কর্মরত আছে। আপনার এই গাড়ি এবং আপনাকে আলাউদ্দিনের ডিউটি করার জন্য দায়িত্ব দিয়েছে কে? অফিস, আমার অফিস মানে কি? অফিসের কে? অফিস হলে যে আমার স্টেট ডাইরেক্টর স্টেট, এটা তার মিটিং মিছিলের জন্য ব্যবহার করতো সে সেক্রেটারি হিসাবে। তারপরে পরিবারটা ডাক্তার ছিল। এটা এ ঘটনায় তদন্ত করে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুদকের অনুসন্ধান বিভাগের মহাপরিচালক মনিরুজ্জামান চৌধুরী। একজন থার্ড ক্লাস এমপ্লয়ি যিনি কোনোভাবেই ফুল টাইম গাড়ির এন্টাইটেলমেন্ট নন, তিনি গাড়িটি ব্যবহার করেছেন, যেটি আসলে দুর্নীতির আওতায় অনেক বড় অপরাধ, যে কারণে আমরা গাড়িটি আজকে আটক করেছি। অনুসন্ধান প্রমাণিত হলে অবশ্যই মামলা হবে এবং এখানে মামলার গ্রাউন্ড আছে। অবশ্যই প্রতিষ্ঠান প্রধান বা যারা কর্তৃপক্ষ আছে ম্যানেজারিয়াল লেভেলে, তাদের গাফিলতি আছে, তাদের অনুশাসনে ব্যর্থতা আছে, গভর্নেন্সের ফেলিউর আছে, বিধায় গাড়িটি ব্যবহার হয়েছে এবং আমরা অনুসন্ধান করে যদি পাই অন্য কারো দায়িত্ব অবহেলা বা অপব্যবহার, সেটাও আমরা অবশ্যই আইনের আওতায় আনব। আলাউদ্দিন মিয়ার অবৈধ সম্পদ আছে কিনা সে বিষয়েও খোঁজ নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসিটাল সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য কোচিং বন্ধ হলেও ফ্রিল্যান্সরা কোচিং করাতে পারবেন, জানালো হাইকোর্ট। দেশের সব অনলাইন সংবাদপত্রকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে, জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। কোচিং সংক্রান্ত নীতিমালার আলোকে দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বন্ধ হলেও ফ্রিল্যান্সরা কোচিং করাতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট। সোমবার বিষয়টি পরিষ্কার করা হয়েছে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলে হাইকোর্ট বেঞ্চ থেকে। দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ভিন্ন একটি মামলায় তিনি ওই কোর্টে উপস্থিত ছিলেন। তখন আদালত তাকে ডেকে বলেন, টেলিভিশন টকশোতে তারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। এ সময় আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাইরে ফ্রিল্যান্স হিসেবে কোচিং যুক্তরা তাদের কার্যক্রম চালু রাখতে পারবেন। 7 ফেব্রুয়ারি কোচিং বাণিজ্য বন্ধে 2012 সালে সরকারি অনুমোদিত নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ধারণা করেছেন ময়নাতদন্তকারী ডাক্তার সোহেল মাহমুদ। 2 বা ততোধিক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন তিনি। রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসা থেকে মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত করা হয়, এতে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার। হত্যার দিন রাতে গৃহকর্মী স্বপ্না ও রেশমাকে আসামি করে মামলা দায়ের করেন মাহফুজা চৌধুরীর স্বামী ও ছাত্রলীগের সাবেক নেতা ইসমাত কাদির গামা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা টাকা পয়সার লোভেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
দেশের সব অনলাইন সংবাদপত্রকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে বলে সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সংসদে প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য নাসরিন জাহানের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী একথা বলেন। তথ্যমন্ত্রী জানান, অনলাইন নীতিমালা চূড়ান্ত হলে সব অনলাইন সংবাদ মাধ্যমকে নিবন্ধিত হতে হবে। এছাড়া নবম ওয়েজ বোর্ড দ্রুতই বাস্তবায়ন হবে বলে সংসদকে জানান তথ্যমন্ত্রী। এছাড়া অপর এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদকে জানান, এবছর ডিসেম্বরের মধ্যে 100% বিদ্যুতায়ন সম্পন্ন হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা সহ এ খাতে নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আবারও নিচ্ছি সিবিসি টেল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে রোড শোর মাধ্যমে ভারতের রাজনীতির মাঠে সক্রিয় হলেন প্রিয়াঙ্কা গান্ধী, আশ্বাস নতুন রাজনীতি চালুর। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের বিকল্প হিসেবে নির্বাচকদের ভাবনায় তাজুল ইসলাম। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। তুমি যে স্কুলে পড়ছো আমিও। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিজেপি শক্ত ঘাঁটি ভারতের উত্তরপ্রদেশে রোড শোর মাধ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। আশ্বাস দিয়েছেন, রাজনীতিতে নতুন ধারা চালু করবে কংগ্রেস। স্থানীয় সময় সোমবার দুপুরে লখনৌ বিমানবন্দর থেকে রোড শো শুরু করেন দলের কমিটিতে সদ্য পদ পাওয়া প্রিয়াঙ্কা। সাথে ছিলেন তার ভাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা। আগামী 3 থেকে 4 দিন রাজ্যের বিভিন্ন নির্বাচনী আসনে প্রায় 30 কিলোমিটার রোড শোর পাশাপাশি অংশ নেবেন একাধিক বৈঠক ও জনসভায়। এবারই প্রথম গান্ধী পরিবারের ঘাঁটি আমেথি ও রায়বেরেলির বাইরের কোনো আসনে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন প্রিয়াঙ্কা। 2014 সালের পার্লামেন্ট নির্বাচনে উত্তরপ্রদেশে 80টির মধ্যে 71টি আসনে বিজয়ী হয়েছিলেন বিজেপি। রোড শোর আগের দিন অডিও বার্তায় জনগণকে আশার বাণী শুনিয়েছিলেন প্রিয়াঙ্কা। আশ্বস্ত করেছেন, সাধারণ জনগণের মতামত ও চাহিদার সম্মান দেবে কংগ্রেস। গুরুত্ব দিয়ে শোনা হবে সমাজের অবহেলিত আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা। এবার হজে যেতে খরচ বাড়বে 20,000 টাকা, যেতে পারবেন 1,27,000 জন। মন্ত্রিসভায় জাতীয় হজ ও ওমরা নীতির খসড়া অনুমোদন। ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা, 11 মার্চ ভোট গ্রহণ। ছাত্রলীগ স্বাগত জানালেও শঙ্কায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। সংসদ নির্বাচনের চেয়েও বেশি ভরাডুবি হবে বুঝতে পেরেই উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় না বিএনপি, বলেন ওবায়দুল কাদের। বিনা অপরাধে যে কারো কারাভোগ কালিমা লেপে দেয় রাষ্ট্রের গায়ে, প্রশ্নবিদ্ধ করে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে অভিমত মানবাধিকার কর্মীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, রেখে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।